দেশ বিদেশে এই মুহূর্তে যারা চ্যানেল আই দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুস্থ শিশু সমৃদ্ধ আগামী এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ম্যাক্স ফাউন্ডেশনের সৌজন্যে। আমাদের বাংলাদেশে প্রতি ১,০০০ জন শিশুর মধ্যে তীব্র অপুষ্টিজনিত কারণে ৪৫ জন শিশু মৃত্যু ঝুঁকির মধ্যে থাকে। এসডিজি ২ অর্জনের ক্ষেত্রে একটি কিন্তু শর্ত আরোপের কথা বলা হয়েছে যে সমাজের অপেক্ষাকৃত পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, বিশেষ করে আমরা যে অনূর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের কথা বলছি, তারা মূল জনগোষ্ঠীর সাথে একীভূত হয়ে আমাদের সমাজ ব্যবস্থায় অন্যান্য সকল শিশুর মতো তারাও পুষ্টি চাহিদায় সমৃদ্ধ হবে এবং আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারব। দর্শক মণ্ডলী, আমরা আমাদের আজকের পর্বের বিষয়বস্তু নির্ধারণ করেছি অনূর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের জন্য স্থানীয় সরকারে শিশু পুষ্টি বাজেট। আমার বাঁ পাশে রয়েছেন রাইট টু গ্রো কনসোর্টিয়ামের টিম লিড ইকবাল আজাদ, জনাব খন্দকার মোহাম্মদ নাজমুল হুদা শামীম, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের তিনি যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের সম্মানিত মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান। আমাদের ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডক্টর তারিকুল ইসলামের কাছ থেকে জানার চেষ্টা করব যে এই অনূর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের জন্য স্থানীয় সরকারের যে বাজেট বরাদ্দ নিয়ে তারা কাজ করছেন, এর প্রেক্ষাপট কি, সেটি আমরা তার কাছ থেকে শুনে আসি। অনূর্ধ্ব ৫ বছর শিশুর জন্য ম্যাক্স ফাউন্ডেশন কাজ করে। শিশু বলতে আমরা ১৮ বছরের নিচে সবাইকে বুঝি। যখনই শিশুর ব্যাপারে কোনো কিছু বরাদ্দ করা হয়, সেটা বেসরকারি বা সরকারি হোক না কেন, মূলত ৫ বছরের উপরের শিশুগুলোই অধিকতর বেনিফিটেড হয়। সেজন্য ৫ বছরের নিচে শিশুকে একটু গুরুত্ব দেওয়া উচিত, কারণ তাদের পুষ্টিটা আরও জরুরি বড় হওয়ার জন্য। দ্বিতীয় যে কারণটি, সেটা হচ্ছে যে ম্যাক্স ফাউন্ডেশন কাজ করে ম্যালনিউট্রিশন, মানে একদম অপুষ্টিহীনতা, এবং যার ফলাফল দাঁড়ায় মানে শিশুরা খর্বাকৃতি হয়ে যায়, এবং এটা বাংলাদেশে একটা অনেক বড় সমস্যা। এবং এটার কারণ হচ্ছে যে তাদের পুষ্টি না হওয়া, এবং সেটা ২ বছরের মধ্যে যদি শিশুদেরকে এই পুষ্টির সমগ্র কিছু দেয়া না যায়, তাহলে সে খর্বাকৃতি বা স্টান্টেড হয়ে যায়, এবং এটা পরবর্তীতে আর রিকভার করা যায় না। সেজন্যই আমরা মনে করি যে একটা শিশুকে যদি সুস্থভাবে বড় হতে দিতে চাই, বা তাকে যদি একটা অ্যাক্টিভ সিটিজেন বানাতে চাই, তার যদি বুদ্ধিবৃত্তিক যে দক্ষতাগুলো, এগুলোর স্বাভাবিক আমরা বৃদ্ধি দেখতে চাই, তাহলে এই ৫ বছরের নিচেই এই শিশুদের জন্য কাজ করা উচিত। তৃতীয়ত যেটা হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে গবেষণা করে দেখা গেছে যে যদি ৫ বছরের নিচে শিশুদের পুষ্টি নিয়ে আমরা ইনভেস্ট করি বা টাকা আমরা ওখানে যদি খরচ করি, তাহলে তার সোশ্যাল রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটাকে বলা হয়, সেটা সবচেয়ে বেশি হয়। সামাজিক লাভ যেটা একটা মানুষ, যেটা দেখা যায় না, টাকার ভিত্তিতে না। কারণ এটা যখন একটা সুস্থ মানুষ সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠবে, এবং সে যখন দেশের অর্থনীতিতে যেভাবে কন্ট্রিবিউট করতে পারবে, সেটা যদি সে স্বাভাবিকভাবে বড় না হয়, তাহলে তার জন্য করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সরকারি যে বরাদ্দগুলো শিশুদের জন্য করা হয়, সেখানে দুটো ঘাটতি থাকে এই ৫ বছরের নিচে শিশুদেরকে অ্যাড্রেস করার জন্য। প্রথমত হচ্ছে যে প্রাথমিক শিক্ষায় ভর্তি হওয়ার জন্য বয়সের সীমা হচ্ছে ৬ বছর। তার মানে আমরা যদি ইভেন প্রি প্রাইমারি স্কুলকেও ধরি, যে কিন্ডারগার্টেন বা ক্লাস 1কে ধরি, তাহলে সেখানেও ৫ বছরের শিশুরা বাদ পড়ে যায়। যাদের একেবারেই সামর্থ্য নাই, তাদের ইনকাম, তাদের সব কিছু মিলে তাদেরকে দেখা গেল হয়তো বা শিশু পুষ্টির বিষয়টা তারা অগ্রাধিকার দেয় না পরিবারে। যদিও বা সরকার পুষ্টির জন্য স্থানীয় সরকারে বরাদ্দ দেয়, কিন্তু সেখানে স্পেসিফিক করা থাকে না। হয়তো দেখা গেল টিউবওয়েল দিয়েও সেটাকে পুষ্টির মধ্যে নিয়ে আসা হয়, অথবা তাদেরকে এগুলো বীজ দিয়ে, এগ্রিকালচার সিড দিয়ে, হয়তো তাদের হাঁস মুরগি পালন দিয়েও করা হয়। ফলে স্পেসিফিক যে এই যে শিশুদের জন্য নিউট্রিয়ান, তারপরে ভিটামিন পাউডার, জিঙ্ক, আয়রন, তারপরে গর্ভবতী মায়েদের যে পুষ্টির বিষয়গুলো, এই বিষয়গুলো ওখানে আর আসে না। আমরা মনে করি যে স্থানীয় সরকারে এই বিষয়গুলোর স্পেসিফিকভাবে বরাদ্দ থাকা উচিত, যা জাতীয় বাজেটে বরাদ্দ করলে স্থানীয় সরকার এই জিনিসগুলো করতে পারবে। জনাব ইকবাল আজাদ,
রাইট টু গ্রো কনসোর্টিয়াম সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেন। রাইট টু গ্রো কনসোর্শিয়াম এটা গ্লোবাল কনসোর্শিয়াম, মূলত এটা 6টা দেশে একসাথে বাস্তবায়ন হচ্ছে, বাংলাদেশ ওয়ান অফ দ্যাম। আর এই গ্লোবাল কনসোর্শিয়ামের যে স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে 6টা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তার ভিতরে ম্যাক্স ফাউন্ডেশন, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন, SCF, দ্য হাঙ্গার প্রজেক্ট এবং সিগার, একটা আফ্রিকান এনজিও। এই 6টা ইন্টারন্যাশনাল এনজিও মিলে একসাথে প্রজেক্টটা বাস্তবায়ন করছে 6টা দেশে। বাংলাদেশে এই 6টা INGOর সাথে আবার 3টা লোকাল পার্টনার এনজিও এর সাথে সম্পৃক্ত। এর মধ্যে হচ্ছে SDA, জাগোনারি এবং HLP ফাউন্ডেশন। এই অলটুগেদার বাংলাদেশের 9টা এনজিও এই রাইট টু গ্রো কনসোর্শিয়ামের সাথে যুক্ত। আর এই প্রজেক্টটা শুরু হয়েছে 2021 সালে। আর ম্যাক্স ফাউন্ডেশন হচ্ছে বাংলাদেশের এই 9টা এনজিওর লিড হিসাবে দায়িত্ব পালন করছে, বাংলাদেশের লিড হিসাবে। এখন এই প্রজেক্টটার মেইনলি হচ্ছে অ্যাডভোকেসি ফোকাস প্রজেক্ট। গভর্নমেন্ট কাউন্টার পার্ট প্লাস আদার যারা ডিসেন্ট্রালাইজ এন্টিটির মধ্যে যারা আছেন, তাদের সবার লেভেলে যেন ওয়াশ, নিউট্রিশন, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, বাজেট প্রণয়ন এবং বাস্তবায়নের মধ্যে যেন একটা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম ডেভেলপ হয়, সবার অংশগ্রহণটা নিশ্চিত থাকে। তো এটা একটা এই প্রজেক্টের থার্স্টিনেস যেটা। আর যদি আমি অবজেক্টিভের কথা বা গোলের কথা চিন্তা করি, তাহলে হলো খুবই কমন জিনিস এবং ম্যাক্স ফাউন্ডেশনের সাথে অ্যালাইন, যে এই প্রজেক্টের গোল হচ্ছে যে প্রত্যেকটা শিশু তার পূর্ণ সম্ভাবনা নিয়ে বেড়ে উঠবে। এইটার জন্য লং টার্ম গোল ঠিক করা হচ্ছে যে প্রত্যেকটা শিশু যেন ওয়েল নারিশড হয়। এটার জন্য আবার সেগমেন্ট করা হয়েছে, যে 4টা আউটকাম সেট করা হয়েছে। ফার্স্ট আউটকামটা হচ্ছে রিলেটেড টু দ্য কমিউনিটি ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট, এবং তার যে কমিউনিটি যে বেসিক ইনভেস্টমেন্ট করবে, সে গভর্নমেন্টের উপরে শুধু চেয়ে থাকবে না, এটা তার দায়িত্ব যে বেসিক নিডটা রিকোয়ারমেন্টের জন্য সে ইনভেস্ট করবে এবং যে ব্যারিয়ারগুলো আছে এগুলোকে ওভারকাম করা। 2 নম্বরটা হচ্ছে যে ট্রাভেলারটা, যে মেইন ফোকাল সিভিল সোসাইটি অর্গানাইজেশন, যে সিভিল সোসাইটি অর্গানাইজেশনকে স্ট্রেংথেন করা, যাতে করে তারা নেভিগেটিংয়ের স্পেস পায় এবং অ্যাডভোকেসি, লিডারশিপ, লোকাল লেভেলের সিস্টেম স্ট্রেংথেনিংয়ের কাজগুলো তারা রুল আউট করবে। থার্ড ওয়ান হচ্ছে যে গভর্নমেন্ট, ন্যাশনাল গভর্নমেন্ট এবং ডিসেন্ট্রালাইজ এন্টিটির মধ্যে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমটা ভালো, যাতে করে ওনারা নিড বেস পলিসি, স্ট্র্যাটেজি এগুলো ফর্মুলেট করতে পারেন এবং সাপোর্ট করতে পারেন। লাস্ট যে আউটকাম সেটা হচ্ছে যে ডোনার এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টার্সদের মধ্যে তাদেরকে এই এভিডেন্সগুলো নিয়ে তাদেরকে উপস্থাপন করো, যাতে তারা গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরদেরকে নিয়ে যাতে আন্ডারলাইং কজগুলোকে রিডিউস করার জন্য কাজ করতে পারেন। এটা হলো, এবং এটা 5 ইয়ার্সের প্রজেক্ট, 2005 হচ্ছে এটার লাস্ট ইয়ার। এর সাথে আমি যদি একটু যোগ করি, এই আমরা যে আলোচনাটা করছি যে আমাদের অনূর্ধ্ব 5 বছর বয়সী শিশু, তাদের পুষ্টি ঘাটতি লাঘবের জন্য আমরা স্থানীয় সরকারে আমরা যে বাজেট বৃদ্ধি বা বরাদ্দ, এই জায়গাটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি। সেক্ষেত্রে রাইট টু গ্রো আসলে কি কি ধরনের উদ্যোগ গ্রহণ করছে? আপনি অ্যাডভোকেসির কথা বলছিলেন, সেই উদ্যোগগুলো সম্পর্কে যদি একটু ধারণা দেন। অ্যাডভোকেসি ইনিশিয়েটিভ আমি যদি দুইভাবে দেখি, যে একটা হলো যে রাইট টু গ্রো কনসোর্শিয়াম ইটসেলফ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, এক, আর তার ইনিশিয়েটিভ নেয়ার ফলে ইউনিয়ন পরিষদ এবং আদার স্টেক হোল্ডার কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। রাইট টু গ্রো কনসোর্শিয়াম যে কাজটা করছে, তাদের ক্যাপাসিটি স্ট্রেংথেনিংয়ের কাজ করেছে লোকাল লেভেল, লোকাল গভর্নমেন্ট প্লাস স্টেক হোল্ডার, CSO, লোকাল লেভেলে যারা আছেন তাদেরকে। এবং এতে করে যেটা হচ্ছে, তাদের পজিটিভ মাইন্ডসেটের একটা বড় চেঞ্জ আসছে, যে তারা এখন ফিল করে যে আমি যদি ইনভেস্ট করি শিশুর জন্য, তাহলে এটা রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা অনেক বেশি। এইটা একটা বড় পজিটিভ ইনভেস্টমেন্ট স্ট্রেংথেনিংয়ের ক্ষেত্রে। সেকেন্ড থিং হচ্ছে যে এই সিভিল সোসাইটি অর্গানাইজেশন যারা আছে তাদের ক্যাপাসিটি, লোকাল গভর্নমেন্টের ক্যাপাসিটি। তৃতীয়ত যে ন্যাশনাল লেভেলের যে অনেকগুলো মাঠ লেভেলে ইমপ্লিমেন্টেশনে এভিডেন্স জেনারেট করা, যেমন আমরা BNNCর সাথে রিসার্চ করছি জয়েন্টলি, ওখানে একটা টুলস তৈরি হচ্ছে চাইল্ড প্রোফাইল এস্টিমেশন এবং কস্টিং মডেল ডেভেলপমেন্ট। এটা স্যার আছেন এখানে, ওনার নেতৃত্বেই হয়েছে এই স্টাডিটা। এটা একটা ইনোভেটিভ স্টাডি হয়েছে, যাতে একটা শিশুর জন্য কত বাজেট বরাদ্দ লাগে এই এক্সারসাইজ থেকে এটা পাওয়া যায়, তাহলে গভর্নমেন্টের প্ল্যানিংয়ের জন্য সুবিধা, এই একটা কাজ। দ্বিতীয়ত হলো যে আমরা রিসার্চ এবং কতগুলো স্টাডি করেছি আমরা 3টা। চতুর্থত হলো যে আমরা স্টেক হোল্ডারদের সাথে নেটওয়ার্ক করা, যেমন ধরেন লাইক মাইন্ডেড আরও যারা আছে, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, সিভিল সোসাইটি যারা কাজ করে তাদের সাথে, রাইট টু ফুড, এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা একটা অ্যালায়েন্স করে যাতে করে জয়েন্টলি মুভ করা যায় এই কাজগুলোর জন্য। এবং আমরা মাঠ লেভেলে ক্যাম্পেইন
এই ন্যাশনাল থেকে ইয়ে পর্যন্ত ক্যাম্পেইন করা, এক ধরনের জনসচেতনতা তৈরি হওয়া, এই কাজগুলোর জন্য আমরা এখানে করেছি। আর ডিফারেন্ট লেভেলে ক্যাপাসিটি, প্রাইভেট সেক্টরের এঙ্গেজমেন্ট, যাতে করে শুধু জায়ান্ট প্রাইভেট সেক্টর না, লোকাল লেভেলে যাতে লাইভলিহুডের একটা অপরচুনিটিস তৈরি হয় এবং ওয়াশ এবং নিউট্রিশন প্রোডাক্টগুলো যেন ডোর স্টেপে অ্যাভেলেবল হয় অ্যাফোর্ডেবল প্রাইসে। খন্দকার মোহাম্মদ নাজমুল হুদা শামীম, অনূর্ধ্ব 5 বছর বয়সী শিশু যারা অপুষ্টিতে ভুগছে তাদের পুষ্টিটাকে কিভাবে সমৃদ্ধ করা যায় স্থানীয় বাজেটের মাধ্যমে, আপনি যদি আপনার প্রথম রিফ্লেকশনটা আমাদের দর্শকদেরকে বলেন। এই জাতিকে যদি স্কিলড ম্যান পাওয়ারে তৈরি করতে হয়, স্বাস্থ্যে তাদেরকে যদি স্বাস্থ্য তাদের ভালো থাকে এবং তাদের মেন্টাল গ্রোথটা যদি হয়, তারা কিন্তু প্রত্যেকে যার যার ক্ষেত্রে কিন্তু আসলে দক্ষ জনগোষ্ঠী হিসাবে পরিণত হয় এবং পরবর্তীতে সেটা আমরা অ্যাজ এ হোল ন্যাশন এর দ্বারা বেনিফিটেড হব। স্থানীয় সরকার মন্ত্রণালয় কিন্তু বাজেট ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদকে দিয়ে থাকে, একটা ক্রাইটেরিয়া আছে। সেখানে কিন্তু এরকম সেগমেন্টেড ভাবে যে এই কাজের জন্য এত টাকা, এই কাজের জন্য এত টাকা, এভাবে কিন্তু বাজেটটা অ্যালোকেশনটা হয় না। বাজেট অ্যালোকেশনটা হয় ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে যে তার জনসংখ্যা কত, আয়তন কত এবং তার সিভিআই ক্লাইমেট ভালনারেবিলিটি ইন্ডেক্স কত এবং তার পারফরমেন্স কত, এটার উপরে 100% বাজেট, 35% জনসংখ্যা এবং ইসের জন্য আয়তনের জন্য, পরবর্তী 30% হচ্ছে ক্লাইমেট ভালনারেবিলিটি ইন্ডেক্স এবং তার পারফরমেন্স, এই 30%। তো এই 100% পুরো অর্থটাই কিন্তু ইউনিয়ন পরিষদকে দিয়ে দেওয়া হয়। এখন ইউনিয়ন পরিষদকে যখন টোটাল বাজেটটা দিয়ে দেওয়া হয়, সে কিন্তু একটা বাজেট প্ল্যান করে। মানুষের কাছে ডেভেলপমেন্ট বলতে রাস্তাঘাট হলো কিনা, বিল্ডিং হলো কিনা, আমরা এদিকের দিকে। এবং আপনি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে কোনো ডিমান্ড থাকে, ম্যাক্সিমাম লোকজন যাবে যে আমার এই রাস্তাটা ভাঙা, এটা মেরামত করে দিতে হবে। কেউ বলে না যে আমার এই যে এলাকার লোকজন অপুষ্টিতে ভুগছে তাকে কিছু ঔষধ কিনে দেন বা পুষ্টিকর খাবার কিনে দেন। তারপরেও ইউনিয়ন পরিষদ কিন্তু তার যে 39টা কাজ আছে তার ভিতরে 4 নাম্বার যে একেবারে 4 নাম্বার কার্যক্রম হচ্ছে স্বাস্থ্য খাতে। এখন সেখানে কিন্তু ইউনিয়ন পরিষদ বাজেট তারা যখন প্রণয়ন করে যে স্বাস্থ্য খাতে সে এই বছর কত টাকা ব্যয় করবে, সেরকম একটা টার্গেট থাকে, ফিগার থাকে। এখন এটা কিন্তু যখন বাজেট প্রণয়ন করে জনগণের দিক থেকে চাহিদাটা আসতে হবে এবং জনপ্রতিনিধি যারা তাকেও সেই বিষয়টা অ্যাড্রেস করতে হবে জনগণের চাহিদার ভিতরে। 2024 সালের যে আমরা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সটা দেখেছি, সেই ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে সারা পৃথিবীর 125টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 81তম। এবং আমরা আরও একটা বিষয় দেখেছি যে বাংলাদেশের যে ক্ষুধার্ত জনসংখ্যার যে শতকরা হার, সেটি এখনও 19%। এবং সেই ক্ষুধার মানদণ্ডে এখন পর্যন্ত বাংলাদেশকে মধ্যম মাত্রার একটা ক্ষুধার দেশ হিসাবে পরিস্থিতির মধ্যে আছে, সেভাবে গণ্য করা হচ্ছে। এলডিসি গ্র্যাজুয়েশনটা কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে সামনের দিকে, যেহেতু আমরা অলরেডি গ্র্যাজুয়েট হিসাবে রিকগনাইজড হয়েছি। এরকম একটি জায়গা থেকে আমাদের সামগ্রিক একটা মূল্যায়ন আপনার জায়গা থেকে আমরা শুনতে চাইছি। আমার মূল্যায়ন হচ্ছে বাংলাদেশ আজ একটি অর্জন এবং সতর্কবার্তার সন্ধিক্ষণে আছে। এখন মূল লক্ষ্য হওয়া উচিত অর্জিত উন্নয়নকে টেকসই রাখা এবং একই সঙ্গে আমাদের যে প্রান্তিক এবং সুবিধাবাদী জনগোষ্ঠী তার অগ্রাধিকার দেওয়া এবং বহুখাত ভিত্তিক যে পুষ্টি সেটাকে আরও জোরদার করা, এটা হচ্ছে আমাদের মূল্য। এবং এই পর্যায়ে আমরা জাতীয় পুষ্টি পরিষদ কিন্তু বহুখাত ভিত্তিক যে কাজটি সেটাই করে যাচ্ছি। অনূর্ধ্ব 5 বছর বয়সী শিশুদের পুষ্টির কথা আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি এই কারণে, এই শিশুই আগামী দিনের বাংলাদেশ। সেই জায়গায় ছাড়া আপনার কোনো বিশেষ পরামর্শ আছে কিনা নীতি নির্ধারণী মহলে? স্থানীয় সরকার যে কাজটি করে সেটা একেবারে ইউনিয়ন পর্যায়ে কিংবা উপজেলা পর্যায়ে কাজটি তারা করে এবং একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝেই কাজটি করে। কিন্তু আমাদের যে পুষ্টির যে বর্তমান অবস্থা সেটি প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়েই কাজ করতে হবে, সেটা সুবিধা বঞ্চিতই বলি কিংবা প্রান্তিক বলি, যেটাই বলি না কেন। সবাই মনে করে যে পুষ্টি আসলে শুধুমাত্র স্বাস্থ্যের কাজ, অন্য কারো কাজে। কিন্তু আমরা বলতে চাই যে স্বাস্থ্য কী করে, আমাদের বাচ্চাদের মাধ্যমে হয়তো বা যারা ট্রিটমেন্ট দেয়, অর্থাৎ ম্যালনিউট্রিশনে ভুগছে তাদের ট্রিটমেন্ট দিচ্ছে, কিংবা আমাদের আয়রন ফলিক অ্যাসিড দিচ্ছে, কিংবা এই ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক ট্যাবলেট দিচ্ছে, ভিটামিন এ খাওয়াচ্ছে, এই কাজগুলো করছে। কিন্তু পুষ্টি কি শুধু এই কাজগুলোই? পুষ্টি কিন্তু এই কাজগুলো না। আমাদের যে পুষ্টির খাদ্য কীভাবে তৈরি হবে, খাদ্য কতটুকু পাবো, সেটা কিন্তু হেলথের কাজ না, সেটা ফুড মিনিস্ট্রি কিংবা এগ্রিকালচার মিনিস্ট্রির কাজ। আবার একই সঙ্গে ওয়াশ কিংবা এই যে ইউনিয়ন পরিষদ যে কাজগুলো করবে সেটা কিন্তু হেলথের কাজ না, সেটা কিন্তু স্থানীয় সরকারের কাজ। কিংবা আপনি মনে করেন যে এখন যে আমরা কাজটা করতেছি, মিডিয়ার সামনে আসছি, এসে বলছে এই কাজটি কাজ, এটা তথ্য মিনিস্ট্রির কাজ।
তাহলে তাহলে তো তথ্য মিনিস্ট্রিকে আমার লাগবে, তাহলে আমাদের প্রত্যেকটি অন্যান্য যে মিনিস্ট্রিগুলো আছে, এবং এখন দেখা যাচ্ছে আমাদের কিছু কাজ আছে যে সোশ্যাল সেফটি নেট, অনেকে জানেন যেটা সোশ্যাল সেফটি নেট, অর্থাৎ সামাজিক নিরাপত্তা, যেটা সামাজিক সুরক্ষা সুরক্ষা, যেটা কর্মসূচি, সেই কাজটি করেন কিন্তু ক্যাবিনেট ডিভিশন। তাহলে কি আমাকে ক্যাবিনেট ডিভিশনের সঙ্গে কাজ করতে হবে, আমাকে মহিলা শিশুর সঙ্গে কাজ করতে হবে, আমাকে সমাজ কল্যাণের সঙ্গে কাজ করতে হবে। তাহলে এই কাজ, সমস্ত কাজগুলো যদি আমি না করি, আপনি যতই হেলথের বলেন যে পুষ্টি পুষ্টি পুষ্টি, আপনি কখনোই ভালো হবে না। আমাদের এই আলোচনায় আমরা জনাব ডাক্তার মাহবুবুর রহমানের কাছ থেকে যে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ের কথাটা জানলাম, এর বাইরে আমরা জিজ্ঞেস করেছিলাম আমাদের ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডক্টর তারিকের কাছে যে তারা সরকারি এবং বেসরকারি পর্যায়ে যে অংশীদারদের নিয়ে কাজ করে থাকে সেখানে তারা কিভাবে কাজ করে থাকে। আসলে আমরা একটু স্ক্রিনে দেখে নিই। আমরা প্রথমে আমরা কাজ করছি হচ্ছে আমাদের যে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানকে, যেমন আমাদের হচ্ছে NILG, এটাকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, যেটা তারা সমস্ত স্থানীয় সরকারের প্রতিনিধিদেরকে ট্রেনিং দিয়ে থাকে। দ্বিতীয়ত আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলছি, যেটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তাদের সঙ্গে কাজ করছি। আমরা এক স্বাস্থ্য বিভাগের সঙ্গে কাজ করতে পারতেছি, জাতীয় পুষ্টি কাউন্সিল যেটা আছে পরিষদ, ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল, তাদের সঙ্গে কাজ করছি। জাতীয় পুষ্টি ইনস্টিটিউট যেটা IPHN যেটাকে বলি আমরা, তাদের সঙ্গে কাজ করছি। বাংলাদেশে এখন সমস্ত কমিউনিটি ক্লিনিকগুলোকে একটা ট্রাস্টের আন্ডারে নিয়ে আসা হয়েছে, কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট যেটাকে CCST, তাদের সঙ্গে আমরা কাজ করি, তাদের সঙ্গে MOU করেছি। অবশ্যই যদি পৌরসভা থাকে তাহলে মিউনিসিপ্যালিটি যে ইয়েটা আছে আর ইউনিয়ন কাউন্সিল, এই দুইটাকে আমরা সাথে রাখি। ম্যাক্স ফাউন্ডেশন প্রাইভেট সেক্টরে এনগেজমেন্ট নিয়ে কাজ করে, উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, সেই জন্য আমরা বড় বড় প্রাইভেট সেক্টর যে আছে তাদেরকেও আমরা নিয়ে এসেছি। যেমন RFL, এটা ওয়াশের অনেক কিছু, পানির ট্যাপ, পানির বেসিন, পানি সংক্রান্ত জিনিস করে। তারপরে RFL-এর এই পুষ্টি সংক্রান্ত অনেকগুলো প্রোডাক্ট আছে, গাজি, তারপরে ACI, SMC, এনারা যারা বাংলাদেশে কাজ করতেছে প্রাইভেট সেক্টর, তাদেরকেও আমরা এই সাথে জড়িত করেছি যে তারা যেন এই সাপ্লাইজগুলোর ক্ষেত্রে তারা যেন কাজ করতে পারে। আপনি যদি একটু আপনাদের রাইট টু গ্রো কনসোর্টিয়ামের কিছু অর্জনের কথা আমাদের দর্শকদেরকে জানান। আমরা যখন ইন্টারভেন করি 2021-22, তখন নিউট্রিশনের জায়গাতে কোনো বাজেটই ছিল না, টেমপ্লেটেও কোনো খাত নাই নিউট্রিশনের। তো এখন তারা মোটিভেটেড হয়ে যে এটা ফিল করেছেন, এবং তারা ওয়াশের বাজেট তো আলাদা রাখছেন, আবার নিউট্রিশনের জন্য হেলথের এখানে সাবহেড করে চাইল্ড নিউট্রিশনের কথা লিখে এখানে সাবহেডে বাজেট রাখছেন। এবং এই বাজেট 21-22 সালে ছিল 0, সেটা 22-23 এসে সেইখানে মূল বাজেটের 2.56% হয়েছে আমাদের 40টা ইউনিয়নে। তৃতীয় বছর হয়েছে এটা 4%, 4.2%, আর লাস্ট ইয়ারে হয়েছে এটা 18% টোটাল বাজেটের জায়গাতে বছরের বৃদ্ধির হার, এই নিউট্রিশন এবং ওয়াশ মিলে। তাহলে এই যে চেঞ্জটা, এইটা একটা বড় চেঞ্জ আসছে, যেটা উল্লেখ করার মতো ইউনিয়ন পরিষদের। এবং এইটার ক্ষেত্রে আবার শুধু বাজেট রাখা না, এই নিউট্রিশন খাতে স্পেন্ড করা, এই এক্সপেন্ডিচার ট্র্যাকিংটা হচ্ছে, সেখানে হচ্ছে 89% তারা স্পেন্ড করেছে, যা বাজেট রেখেছে সেই খাতে আমরা স্পেন্ড করেছে, এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে চাইল্ড প্রোফাইল এস্টিমেশন এবং কস্টিং মডেল ডেভেলপমেন্ট, BNNCর নেতৃত্বে যে স্টাডিটা হয়েছে, এইটা আমরা মাঠে এই প্র্যাকটিসটা করেছি। সেই প্র্যাকটিসটাতে আমরা দেখেছি যে একটা শিশুর জন্য আসলে কত পরিমাণ বাজেট প্রয়োজন হয়। তো এই প্র্যাকটিসটা নিয়ে আমরা খুব শীঘ্রই BNNCর সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তার পরবর্তীতে হয়তো BNNC এটা পরবর্তীতে কীভাবে এটাকে স্কেল আপ করা যায় এটা দেখবেন। এটা একটা পজিটিভ জায়গার দেখে চেঞ্জ। এবং আমরা একটা রিসার্চ স্টাডি করেছি, সেইখানে দেখেছি এই যে বাজেট যদি বৃদ্ধি করা যায় শিশুদের পুষ্টির জন্য, এবং সেই অনুযায়ী আবার যখন গ্রোথ মনিটরিংটা আমরা ট্র্যাক করবেন, সেখানে দেখা গেছে যে ট্রিমেন্ডাসলি ইমপ্রুভ করে, একটা পজিটিভ কোরিলেশন আছে বাজেট বৃদ্ধি নিউট্রিশন পুষ্টির জন্য এবং শিশুর গ্রোথ ইমপ্রুভমেন্ট। তা আমরা আমাদের কর্ম এলাকায় দেখেছি, যেখানে আমরা ইন্টারভেন করেছিলাম তখন স্টান্টিংয়ের রেট ছিল 36%, সেইখানে সেটা এই 25 সালে এসে হয়েছে 21%। সিগনিফিক্যান্ট চেঞ্জ। দ্য নিউট্রিশন অথচ গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স আছে BDHS-এর 24, কিন্তু আমাদের এটা SDG-তে নিতে হবে 15%-এ। তো এই জায়গাটা খুবই পজিটিভ চেঞ্জ। এবং একইভাবে কস্টিংয়ের ক্ষেত্রেও যে আমাদের ট্রিমেন্ডাস চেঞ্জ আছে, এবং আন্ডারওয়েটের ক্ষেত্রেও এই প্রগ্রেসিভ চেঞ্জ। যে সাফল্যের কথা এবং যে ধরনের কর্মসূচি প্রণয়নের কথা শুনলাম, সে জায়গায় এই ইউনিয়ন পরিষদ অধিশাখার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই বিভাগ সম্পর্কে একটু ধারণা প্রদান করেন।
তো ইউনিয়ন পরিষদ অধিশাখার মাধ্যমে স্থানীয় সরকার পর্যায়ে, লোকাল পর্যায়ে ইউনিয়ন পরিষদের যে বাজেট সেটা প্রেরণ করা হয় প্রতি বছর। এটা কিন্তু একত্রেই সারা দেশের সকল ইউনিয়ন পরিষদে যে ক্রাইটেরিয়া, মূল 4টা ক্রাইটেরিয়া, যেটা জনসংখ্যা, আয়তন, ক্লাইমেট ভালনারেবিলিটি ইন্ডেক্স এবং বিগত বছরে ইউনিয়ন পরিষদ তার পারফরমেন্স কেমন করলো তার ভিত্তিতে বাজেট অ্যালোকেশনটা হয়। তো এই অ্যালোকেশনটা দেওয়ার পরে আবার পরবর্তীতে কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে কিনা এটা কিন্তু আসলে লুক আফটার করার জন্য প্রত্যেক জেলায় একজন ডিডিএলজি আছেন, উপপরিচালক স্থানীয় সরকার। তিনি কিন্তু ইউনিয়ন পরিষদের কার্যক্রমগুলো দেখছেন, লোকাল গভর্নমেন্ট যে বডিগুলো আছেন লোকাল পর্যায়ে সেগুলো দেখছেন। তো আমরা একটা ট্রেন্ড দেখছি যে প্রতি বছরই বাজেট আসলে ইনক্রিজ করছে কিছু না কিছু। যখন টোটাল বাজেট ইনক্রিজ করে তখন কিন্তু লোকাল গভর্নমেন্ট বডিতে, ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে যে বাজেট বরাদ্দ সেটাও সামহাও ইনক্রিজ করে। ইউনিয়ন পরিষদকে যে বাজেট দেওয়া হয় সেই বাজেট দিয়ে যে, বা ইউনিয়ন পরিষদ লোকালি যে আয়ের তার বিভিন্ন উৎস আছে, লাইসেন্স দেওয়া বা অন্যান্য বিভিন্ন আরও সোর্স থেকে আয় করতে পারে। এখন সেটা দিয়ে যে প্রত্যেককে পুষ্টিকর খাবার সরবরাহ করতে পারবে বা কিছু করতে পারবে এমনটা না হলেও সে যদি জনসচেতনতামূলক কিছু কার্যক্রমও নেয়, যেমন আমি যদি তাকে বাজারে একটা কেমিক্যালযুক্ত জুস খাওয়ার পরিবর্তে যদি কমিউনিটির লোকজনকে বোঝাতে সক্ষম হয় যে একটা জুস 20 টাকা দিয়ে জুস খাওয়ানোর পরিবর্তে 10 টাকা দিয়ে বা 12 টাকা দিয়ে একটা ডিম খাওয়ানো হোক, বা 5 টাকা দিয়ে যদি একটা কলা খাওয়ানো হয়, পুষ্টি সমৃদ্ধ, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এফেক্ট নিয়ে আসতে পারে। কারণ আমি অপুষ্টিকর খাবার, যেটা আসলে স্বাস্থ্যের কোনো ভ্যালু নাই বা খুবই ইনসিগনিফিক্যান্ট ভ্যালু হয়তো আছে, সেটার পরিবর্তে একটা কম দামে পুষ্টিকর খাবার যদি, তাহলে কিন্তু আমি অবদান রাখতে পারি। এভাবেও কিন্তু আসলে সেন্সিটাইজ করা যায়। অনূর্ধ্ব 5 বছর বয়সী শিশুদের পুষ্টিহীনতা প্রতিরোধের ক্ষেত্রে তারা যে দায়িত্বগুলো পালন করছেন, এর বাইরে সরকারের কাছে তাদের প্রত্যাশার জায়গাটা কি? আমরা একটু তারিক সাহেবের বক্তব্যটা শুনে নিই। আমরা এই যে ছোট উদ্যোগগুলো নিচ্ছি, সরকারের উচিত হবে যে এই যে সব সফল উদ্যোগ আমরা 5 বছর বা 10 বছর ধরে বিদেশি সহায়তা নিয়ে এসে আমরা পরীক্ষা নিরীক্ষা করে এক ধরনের এভিডেন্ট করেছি, এগুলো নতুন করে আর বিদেশি সহযোগিতার জন্য মুখাফেকি না থেকে আমাদের সরকার এগুলো এগিয়ে নিয়ে যাক। লোকাল গভর্নমেন্টের গভর্নেন্সের ক্ষেত্রে বলছি একটা সমন্বিত প্রচেষ্টা দরকার। ঠিক একইভাবে পুষ্টির জন্য আমার কাছে মনে হয় যে লোকাল গভর্নমেন্ট লেভেলে একটা সমন্বিত প্রচেষ্টা দরকার। শুধু এটা এককভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় বা এককভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় করবে, এটা আমার মনে হয় সম্ভব হবে না। তার চেয়ে বরঞ্চ সরকারের এগুলো উদ্যোগ দরকার যে এটা যেন ওখানে স্থানীয় পর্যায়ে বা জাতীয় পর্যায়ে, প্রতিটা পর্যায়ে বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগগুলো, সেটা ডিপিএইচই হোক, সেটা বিএনএনসি হোক, অথবা স্বাস্থ্য বিভাগ হোক, অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয় হোক, সবাই মিলে সমন্বিতভাবে একটা, ইভেন এখানে এডুকেশন মিনিস্ট্রিকেও নিয়ে আসা উচিত। কারণ আমাদের শিশুদের বেশিরভাগ সময় কাটে স্কুলে। তো আমাদের দেশে স্বাধীনতার পর থেকে যদি দেখি যত ধরনের দেশের পরিবর্তন, সেই পরিবর্তনে কিন্তু যুবক বা ছাত্ররাই কন্ট্রিবিউট করেছে। একজন কার্যকর বা অ্যাক্টিভ সিটিজেন বানানোর জন্য এখনই কন্ট্রিবিউট না করি, তাহলে হয়তো এই শিশুরা যখন যুবক হবে, ছাত্র হবে, তখন তাদের কাছে হয়তো আমরা খুব ভালো কিছু নাও পেতে পারি। তো আগামী একটা সুন্দর এরকম ভবিষ্যৎ, যেটা সুন্দর একটা তরুণ প্রজন্ম নেতৃত্ব দেবে দেশে, সেটার কথা যদি মাথায় রাখি, তাহলে আজকে সবার, সরকার, বেসরকারি, এনজিও, সাধারণ মানুষ, সাধারণ জনগণ, সবারই এই 5 বছরের শিশুদেরকে সঠিকভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা দরকার। এটা আমার প্রত্যাশা। এতক্ষণ ধরে আমরা সবাই মিলে যে কথাগুলো বললাম, যে আলোচনাগুলো করলাম, সে জায়গায় আমাদের দর্শকদের জন্য যদি আপনার শেষ কোনো কথা থাকে স্যার। আমাদের এক গবেষণায় দেখা গেছে যে মাটি শিক্ষিত তার বাড়ির কিন্তু বাচ্চাটা থাকে সবচেয়ে ভালো, এবং এটাও দেখা গেছে যে মা অশিক্ষিত বাচ্চাটি স্ট্যান্ডিং থাকে প্রায় 48%। যে মা 5 পাস করেছে, মানে 5ম শ্রেণী, তার থাকতেছে মাত্র 47% স্ট্যান্ডিং, তার মানে খুব বেশি পড়েনি। কিন্তু যে মা ম্যাট্রিক কিংবা আবার ইন্টারমিডিয়েট পর্যন্ত পাস করে গেছে, আমাদের এইচএসসি, সেই মায়ের বাচ্চাটা প্রায় স্ট্যান্ডিং আসছে মাত্র 18%। তার মানে আপনি খেয়াল করেন প্রায় 30 গুণ কমে আসছে। অর্থাৎ শিক্ষা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং আমাদেরকে শিক্ষা অবশ্যই দেখতে হবে। শিশু ভ্রূণ তৈরি হওয়া থেকে 1000 দিন যে সময়টা, সেই সময়টাতে
পরিচর্যাটা নিতে হবে, তাহলে হয়তো বা সে ভবিষ্যতে তার ব্রেনটা ভালো থাকবে এবং বাচ্চাটা পরবর্তীতে মানে পুষ্টি হিসেবে বেড়ে উঠবে। আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। সেই হাসি দেখার প্রত্যয় ব্যক্ত করে অতিথিদেরকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং দর্শক মণ্ডলী কষ্ট করে আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে সময় দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আমাদের পরের পর্বে। ধন্যবাদ সবাইকে।